ওই জিনিস ন্যূনতম আমাদের মধ্যে একটু আলোচনা হওয়া দরকার এবং ওইখানে এটা ডিসিশন হবে। তাহলে ডিসিশন ছাড়া আপনি কিংবা আপনি প্রশাসনকে বলে দিয়েছেন যে ওরা যেভাবে টাকা উইথড্র করে খরচ করবে ওইটা তো ব্যক্তিগতভাবে মিসইউজ হবে, নিজের মতো করে অনেকে খরচ করবে। তখন স্যার বলছে বাবা তুমি ওদের সাথে মিলে ঝিলে পারলে কিছু করো, না তুমি পারবা, ওরা দেখছো তোমরা দুইজন কি করবা। যদি স্যারের সভাপতিত্ব যদি এই ল্যাঙ্গুয়েজ হয় তাহলে আমি কি করবো? তখন আমি তো দেখতেছি কার্যত আমি যদি নাও বলি এই কোষাধ্যক্ষ তো ছেড়ে দিচ্ছে, ওটার প্রধান নির্বাহী কাগজে কলমে কোনো জায়গায় সিগনেচার প্রয়োজন হলে ওনারা ডোন্ট কেয়ার করতেছে। আবার তারা বলছে আমরা সংখ্যাগরিষ্ঠের মতের ভিত্তিতে আমরা এটা করবো। তখন আমি বলছি যে কিছু মিটিং এ আমি তার বলছি তাহলে আমার মিটিং অংশ নিয়ে গেলাম, মিটিং আমি অংশ নিব না। তারপরে আবার আসলে ওই রকম একটা পরিস্থিতিতে আমরা চেষ্টা করছি যে যেমন তাহলে ডাকসুর দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে আমি আমাদের একজন শিক্ষক কিংবা একজন অ্যাক্টিভিস্ট কিংবা আমাদেরকে যারা সহযোগিতা করেছে নির্বাচনের পরে আমি একটু আলাপ করলাম যে আমরা এই সময় তাহলে ডাকসুতে দায়িত্ব দিব কি দিব না। আমাদের যারা একসাথে আমরা আন্দোলন সংগ্রাম করেছি তাদের অনেকের মতামত ছিল যে ডাকসু আমরা বর্জন করবো এই ডাকসু। তখন বিভিন্ন আলাপ আলোচনার প্রেক্ষাপটে আমাদের কিছু মনে হয়েছে যে ডাকসু যদি বর্জন করি খুব বেশি কিছু হবে না, 1 মাস কিংবা 15 দিন আলোচনা লেখালেখি তারপর একটা চলবে। কারণ কি ওই সময়ের প্রেক্ষাপটে আমরা অতটা ছাত্রদের মধ্যে আন্দোলনমুখী কিংবা প্রতিবাদী চেতনা আমরা দেখি না যে আমরা বড় একটা আন্দোলন করে আবার একটা ডাকসু আমরা আদায় করতে পারবো। তাহলে এটা থেমেই যাবে ওই 28 বছরের মধ্যে এবং এতে যারা এতদিন ডাকসু নেয় বিশেষ করে পাওয়ার পার্টি সরকার তাদেরই বেনিফিট হবে। তার চেয়ে বরং এইখানে দায়িত্ব নিয়ে প্রাতিষ্ঠানিক অবস্থান কিংবা পরিচিতিটাকে প্রপার ইউটিলাইজ করে ছাত্রদেরকে সংগঠিত করা কিংবা বিভিন্ন ইস্যুতে আমরা যতটুকু কথা বলে একটা পরিবেশ তৈরি করতে পারি আমরা সেই বিবেচনায় আমরা তখন দায়িত্ব নিলাম। তো তখন ওই একইভাবে যে বাজেট খরচে যখন এই জন্য একটা প্রবলেম হচ্ছে তখন আমি মিটিংয়ে দুইটা মিটিংয়ে অংশ নেই বাট তারা সব ধরনের সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। কারণ বিশেষ করে সভাপতি ভাইস চ্যান্সেলর তো ওই লাইনের লোক, এটা তো বুঝছে ওই সময় কোষাধ্যক্ষ ওই লাইনের লোক। তো যে কারণে আর কোনো বাজেটে কার্যত আমার আর কোনো অনুমতির আসলে তাদের প্রয়োজন পড়ে নাই। আমার একটা ব্যক্তিগত বাজেট দিয়েছিল 5 লাখ, বিপি দিয়েছে সুনির্দিষ্ট কোনো বাজেট নেই, বাজেট সম্পাদকদের আর সদস্যদের কোনো বাজেট নেই। তখন আমরা ওই সময় আলাপ করে যে একজন সম্পাদকের বিপরীতে একজন সদস্যকে ডেপুটি হিসেবে যে তারা তার কাজে সহযোগিতা করবে ওইভাবে অ্যাপয়েন্টেড করেছিলাম এবং সদস্য ওই সম্পাদকের যে যার ডেপুটি তার থেকে কিছু বাজেটে সে যদি কাজ করতে চায় ওইখান থেকে কিছু বাজেট সেই দিবে এরকম ভাবে। তো সেই দিক থেকে আমার যে 5 লাখ টাকার বাজেট ছিল আমি ওইটা ইচ্ছা করি ওইটা উইথড্র করে, কারণ ওই বাজেটটা ছিল বলতে গেলে আপনার ধরেন ওই চা নাস্তা খাওয়া হতো। তো আমি এটা আমার একটা এক্সাম্পল রাখতে চেয়েছিলাম যে আমি ডাকসুতে চা নাস্তা 1 টাকাও খাইনি বিশ্ববিদ্যালয়ে বা ছাত্রদের টাকাটা ঠিক আছে আমি এটা খরচ করি নাই। তো এই কারণে কারণ কি আমি যদি ধরেন 2 লাখ টাকাও খরচ করতাম তখন আমি 2 লাখ টাকা থেকে 1 বছরের চা বিস্কিট খাইয়া মধুর ক্যান্টিনে বিল দিয়া উড়াই দিল কিংবা ছাত্রদের কাজটা করে বা নানা একটা কোশ্চেন আসবে যে কারণে আমি ভেবেছি এইটা যদি একেবারেই ব্যক্তিগত এক্সপেন্ডিচার বেস এইটা বাজেটটা দেওয়া হয়েছে আমি এটা খরচ করবো, তো আমি আর ওইটা খরচ করিনি। তারপর তো প্যান্ডেমিকের কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেল, তারপরে ডাকসুর গঠনতন্ত্র যে এটা আপনার বিজ্ঞানের যেটা আর কি যেটা অটো ফেজ দশার মধ্যে এটা অটো আপনার আত্মীকরণের মতো এটা ডিজলভ হয়ে গেছে। কারণ ডাকসুর গঠনতন্ত্র ছিল যে 90 দিনের পরে এটা অটো ডিজলভ হয়ে যাবে। সেই ক্ষেত্রে তো আর যেহেতু একবার একটা মুখোমুখি অবস্থান ছিল, যেমন আমি স্পেশাল যে আপনার একটা আপনার সমর্থন করেছিল ওইখানে আমি অংশ নিয়ে আমি বলেছিলাম যে আমি এখন ডাকসুতে সিনেটে আমি ছাত্র প্রতিনিধি হিসেবে আমি প্রতিনিধিত্ব করি না, কারণ আমি মনে করি ডাকসু ডিজলভ হয়েছে, আরেকটা নতুন ডাকসু হোক, তাদের নির্বাচিত প্রতিনিধি তারা সিনেটে যাবে, তারা প্রতিনিধিত্ব করবে। সুতরাং ওই জায়গা থেকে কিন্তু আমি স্পেশাল সিনেটেও আমি অংশগ্রহণ করি না। এখন সভাপতির পদটা নিয়ে যেটা বা কোষাধ্যক্ষ যেটা অনেকে মনে করছে এটা ভালো চিন্তা, কিন্তু ওই যে বললাম ধরেন এখন বিশ্ববিদ্যালয় বা দেশের পরিস্থিতি এক ধরনের 6 মাস কিংবা 1 বছরের পরে একটা ইলেকটেড গভর্নমেন্ট আসলে বাংলাদেশে আমাদের মনে হয় না যে একেবারেই আমরা রাতারাতি খুব বড় ধরনের পরিবর্তনের দিকে যেতে পারবো। সেই ক্ষেত্রে দেখা যাবে আমার কোনো ছাত্র সংগঠনের আধিপত্য থাকতে পারে, সেই ক্ষেত্রে প্রশাসনের ন্যূনতম ইনভলভমেন্ট ছাড়া ডাকসুকে ফাংশন করা মুশকিল হয়ে যাবে।
অন্তত শিক্ষকরা থাকলে কিছুটাও ধরেন শিক্ষক ওই সুবাদে সে চিন্তা করবে যে আমার সামনে একটা অঘটন ঘটলে সে দায়িত্বে থাকলে তার একটা ইমেজ কিংবা তার একটা দায়ের বিষয় নানান কারণে আমার মনে হয় যে কিছুটা একটু সবাইকে নিয়ে কিভাবে এটাকে ফাংশন করা যায় ওইরকম একটা চিন্তা করবে। আর ওই যে বাজেটের ক্ষেত্রে এখন ধরেন জিএস কিংবা ওই সংখ্যাগরিষ্ঠ আগের ওই 19-এর ডাকসুর মধ্যে যেরকম হয় আমরা পয়েন্ট আমরা যেটা বলবো ওইটাই বাজেট ওইভাবে পাস হবে। তো সেই ক্ষেত্রে তো বিপরীত পক্ষ থেকে দু একজন কিংবা স্বতন্ত্রভাবে একজন উইন করে আসলে সে কাজই করতে পারবে, এরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে। ওই কারণে আমার মনে হয় যে এই দুটো পদে শিক্ষকদের থাকলে অনেক ধরনের সুবিধা আছে একটা ফাংশনিং এর ক্ষেত্রে। দ্বিতীয়ত ধরেন আপনারা একটা ইভেন্ট করবেন, সেই ইভেন্টে একটা স্পন্সর করার ক্ষেত্রে একজন শিক্ষক ইনভলভমেন্ট থাকলে মানে এটার কি বলবেন এটা প্রায়োরিক দিকের কথা বলছে আর কি, যে সেখানে একটু ভালো সাপোর্ট পাওয়া যাবে। মানে দুটো দিকের কথাই বলো, একটা ফাংশনিং এর ক্ষেত্রে কিংবা ব্যালেন্স করার জন্য আবার একটা প্রায়োরিক দিক চিন্তা ভাবনা করেও এই দুটো জায়গায় আমার মনে হয় যে এই দুটো পদে থাকলে ভালো হয়। আর গঠনতন্ত্রে ভিপিকে কিংবা অন্যান্য স্পেসিফিক ভাবে তো কাউকে ওইভাবে আসলে খুব বেশি এম্পাওয়ার করার বিষয় এখানে নাই। একটা বছর ছাত্রদের প্রতিনিধি, এইখানে তো আসলে আপনার খুব বেশি পাওয়ার প্র্যাকটিসেরও কিছু নাই। আপনি ছাত্রদের একজন প্রতিনিধি, আপনার এই বিশ্ববিদ্যালয় বা হলগুলোর ছাত্র সংসদের প্রতিনিধি হয়ে তাদের কি কাজ হতে পারে? তাদের কাজ হতে পারে হলের প্রতিনিধিদের, হল রিলেটেড শিক্ষার্থীদের কি আসলে সুবিধা অসুবিধা, সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কিংবা হলের প্রশাসনের সাথে তারা একটা মাধ্যম হিসেবে কাজ করে ছাত্রদের জন্য কতটুকু কাজ করতে পারে ঠিক বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে এইটা। পাশাপাশি এর মাধ্যমে ছাত্রদের একটা নেতৃত্বের বিকাশ কিংবা নেতৃত্ব দ্বারা একটা এক্সপিরিয়েন্স তৈরি হয়। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে আমরা দীর্ঘদিন ধরে যে সমস্ত আলোচনাগুলো পত্রপত্রিকা দেখি বা বিভিন্নভাবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যতটা পলিটিক্যাল কন্ট্রিবিউশন কিংবা আমলা তৈরিতে কন্ট্রিবিউশন, ওই সেন্সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা কিংবা বিশ্ব পরিমণ্ডলে একাডেমিক কন্ট্রিবিউশনটা খুব বেশি নাই, আছে অনেকখানি, কিন্তু ওই পলিটিক্যাল কন্ট্রিবিউশন বিবেচনায় কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ঐতিহ্য বিবেচনা যেটা মানুষ এক্সপেক্ট করে ওই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিছনে। তাহলে ধরেন এখানে ছাত্র সংসদ কিংবা হল সংসদ থাকলে তাদের প্রতিনিধিরা কি করতে পারে? যেমন আমি ভিপি থাকা অবস্থায় তখন আমাদের ক্যাম্পাসে স্টুডেন্ট ইউনিয়নের ক্যাম্পাসে অক্সফোর্ডে ছিল আলিশা ইসলাম, একজন ভদ্র আমার একজন মেয়ে ছিল, তো সে বাংলাদেশি বংশোদ্ভূত। তো তারা চেয়েছিল আমাদেরকে নিয়ে একটা প্রোগ্রাম করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমার পাসপোর্টটাই আমি পাইনি এবং চাইলে আরো দুটি ইউনিভার্সিটি থেকে আমাদের যারা একটু ধরেন স্যারের মধ্যে যারা ওয়েল উইশার ছিল তারা চেয়েছিল যে বাইরে একটা ছাত্র সংসদের সাথে একটা এরকম একটা প্রোগ্রাম করার মধ্যে দিয়ে বিশ্ববিদ্যালয় বা এখানের কিছুটা পরিচিতি ওইখানে একটু তুলে ধরা। সেখানে আমি তো ডাকসুর বৃত্তি থাকাকালীন সময় আমি তো পাসপোর্ট পাইনি, এমনকি আদালতে গেছিলাম, তো আদালতও এমন আপনার শুনানিতে ডেট দিয়েছে, আমি সম্ভবত আদালতে গিয়েছিলাম আপনার জুলাইয়ের দিকে, আর আমাকে শুনানির ডেট দিয়েছে পরের বছর এপ্রিল, অর্থাৎ ডাকসুর ভিপি থাকাকালীন মেয়াদ শেষ হওয়ার পরে একটা ডেট দিয়েছে। তো আমি পাসপোর্ট না থাকার পরে আমরা যেতে পারিনি। তো ছাত্র সংসদ থাকলে এরকম দেখা যায় আমাদের সার্কেলে কেউ বাইরে একটা ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ে, ওর মাধ্যমে এখানকার স্টুডেন্টদের একটা কোলাবোরেশনের মাধ্যমে ওইখানকার শিক্ষা ব্যবস্থা পরিবেশ বিভিন্ন ক্ষেত্রে আমরা একটা ধারণা নিতে পারি। মানে বাইরের বিশ্ববিদ্যালয় হলেও সেখানে আমরা এখানে ওইখানকার কি ইন্ট্রোডিউস করতে পারি, যেহেতু আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে অনেক ধরনের লিমিটেশন আছে, আর এখন তো প্রযুক্তির কারণে পুরো বিশ্ব হাতের মুঠোয়। এই ধরনের কিছু কার্যক্রমে ডাকসু বা ছাত্র সংসদ হল সংসদ থাকলে প্রতিনিধিরা ভূমিকা রাখতে পারে।